হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সমাধান। আজকে আমরা টেন্সের পার্ট 3 যে ক্লাসটা করতে চলেছি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আগে জেনে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী হয়। বাংলায় বলতে গেলে পুরাঘটিত বর্তমান, অর্থাৎ কোনো কাজ শেষ হয়েছে বা এখনও চলছে, এক্ষুনি শেষ হবে, কিন্তু তার ফল এখনও বর্তমান হলে তাকে কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান। যেমন আমি দুপুরে ভাত খেয়েছি, অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে কিন্তু এখনও তার ফল বর্তমান আছে, অর্থাৎ একটু আগেই খেয়েছি বা কিছুক্ষণ আগেই খেয়েছি। তাহলে এই যে বাক্যটা হলো সেটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী ট্রান্সলেট করব। এবার এই বাক্যটা বাংলায় বা আমরা বাংলায় এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান চেনার সহজ উপায় কি? ক্রিয়াপদ, অর্থাৎ আমি বাক্যের ক্রিয়াপদের শেষ দিকটা যদি খেয়াল করি তাহলে এছো, আছি, এছেন, ল, লাম, লেন ইত্যাদি পাবো। যেমন সে অঙ্কটি করলো, মানে এক্ষুনি কাজটা শেষ করলো। তিনি বেড়াতে গেছেন, লাস্টে আছে ছেন, মানে সদ্য বেড়াতে গেছেন। তো ক্রিয়াপদের শেষের শব্দগুলো দেখে আমি সহজেই কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা চিনতে পারবো। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কনস্ট্রাক্ট করার স্ট্রাকচার কি? নিয়ম অনুযায়ী প্রথমে হবে সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। তো সাবজেক্ট আমরা জানি ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যাকে পাই। হ্যাজ বা হ্যাভের রুল কি? আমরা জানি হ্যাভ কখন বসে যদি আই, ইউ, দে বা অন্যান্য প্লুরাল ফর্ম থাকে, যেমন গাছগুলি, তোমরা, ঠিক আছে। হ্যাজ কখন বসে? যখন সিঙ্গুলার থেকে। কোনগুলো? হি, শি, ইট, তমাল, বিমল, কমল, দ্য সান। তো তখন বসবে হ্যাজ। এবার ভার্বের থার্ড ফর্ম কি? আমরা ভার্বের লিস্ট মুখস্থ করেছি। তো ভার্বের লিস্টে ভার্বের যে তিনটে ফর্ম, অর্থাৎ ফার্স্টে ইনডিফাইনাইট বা প্রেজেন্ট, তারপর পাস্ট, তারপর পাস্ট পার্টিসিপল, ওই পাস্ট পার্টিসিপলটাকেই বলা হয় ভার্বের থার্ড ফর্ম। তো কনস্ট্রাক্ট করি, এখানে একটি বাক্য লিখে রেখেছি, সে অঙ্কগুলি সমাধান করেছে। সাবজেক্ট আমার সে, তাই বসে গেল শি। এবার এটা সিঙ্গুলার, তাই বসবে কি? হ্যাজ। এবার কাজটা কি করেছে? সমাধান করেছে। সমাধান ইংলিশ হলো সলভ, কিন্তু সলভের থার্ড ফর্মটা বসাবো। সলভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো সলভড। তো শি হ্যাজ সলভড দ্য, এবার অবজেক্ট কি হচ্ছে? দ্য সাম। তাহলে হয়ে গেল আমার সেন্টেন্স কনস্ট্রাক্ট। নিচে আর একটা প্লুরাল দিয়ে করি, তারা চিড়িয়াখানায় গেছে। আমি ক্রিয়াপদের শেষটা দেখেই বুঝতে পারছি যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তারা সাবজেক্ট, দে প্লুরাল, তাই বসে যাবে কি? হ্যাভ। এবার গেছে, যাওয়া ইংলিশ গো, আর গোর থার্ড ফর্ম কি? গন। তো দে হ্যাভ গন টু দ্য জু। তাহলে এই হয়ে গেল আমার দুটো সেন্টেন্স কনস্ট্রাক্ট প্রথম নিয়ম অনুযায়ী, যখন আমাকে পজিটিভ সেন্টেন্স দেওয়া থাকে। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরেও কিছু ব্যতিক্রম আছে এবং সেই ব্যতিক্রমগুলো নিয়ে এখন আলোচনা করি। ব্যতিক্রম মানে এখানে আমি দুটো একই রকম বাক্য লিখেছি, নিপা পরীক্ষায় পাশ করেছে, এবং আর একটা বাক্য একই, নিপা 2000 সালে পরীক্ষায় পাশ করেছে। দুটো বাক্যকেই দেখে মনে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রথমটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তো আমি লিখি নিপা হ্যাজ পাস্ট, অর্থাৎ হ্যাজ বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট দ্য এক্সাম। কিন্তু আমি কি এটা লিখতে পারি নিপা হ্যাজ পাস দ্য এক্সাম ইন 2000? না। কেন? এখানে সময় দেওয়া আছে। তো যখন এরকম সময় দেওয়া থাকবে তখন, অর্থাৎ ঘটনাটা আগে ঘটে গেছে বুঝতে পারছি, তখন আমরা এটাকে কি লিখব? সিম্পল পাস্টের নিয়মে লিখব। কিসের নিয়মে লিখব? সিম্পল পাস্টে। তাই এটা হয়ে যায় নিপা পাস দ্য এক্সাম
সিম্পল পাস্টের নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট ইন 2000। তো এটা হয়ে গেছে। তাহলে যখন এরকম সময় দেওয়া থাকবে, যে সময়টা দেখে আমরা সহজেই বুঝতে পারবো যেটা অতীতের কোনো ঘটনার কথা বলছে, কিন্তু ক্রিয়াপদের শেষটা দেখে মনে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হয় না, সিম্পল পাস্ট হয়ে যায়। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ব্যতিক্রম। এবার আরও একটা ব্যতিক্রম আছে। কিছু কিছু বাক্যের উদাহরণ আছে যেগুলি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফের ভিতরে পেয়ে যাব। তো সেই বাক্যগুলো আর কি ব্যতিক্রম বাক্য আছে সেটা জেনে নিই। যেমন এই বাক্যটা, তার 30 বছর বয়স হয়েছে। ক্রিয়াপদটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এটাকে দেখে মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বা রাস্তাতে দিল্লি গিয়েছে, এই বাক্যটা দেখেও কি মনে হচ্ছে, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো শোনাচ্ছে, কিন্তু এগুলো সবই আসলে সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, শোনালেও এই বাক্যগুলি, কারণ এগুলো তো সাধারণত রাস্তাটা দিল্লিতে যাবেই, নিশ্চয়ই কাজটা শেষ হয়নি, বা তার 30 বছর হয়েছে, হ্যাঁ তারপরে তার বয়স আরও বাড়ছে। তো এই বাক্যগুলি আসলে শুনতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো লাগলেও কি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তো কি, হি ইজ 30 years old, বা the road goes up to Delhi। ঠিক আছে, তাহলে এগুলো হলো আরেক ধরনের ব্যতিক্রম, যেগুলোকে দেখলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো মনে হলেও আসলে সিম্পল প্রেজেন্ট। এবার নাবাচক বাক্য অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স কনস্ট্রাক্ট করার রুল। প্রথমে স্ট্রাকচারটা দেখে নিই। পুরনো আগের পজিটিভ সেন্টেন্সের মতো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, খালি অ্যাড হয়ে যাবে একটা নট হ্যাভ বা হ্যাজের পরে, তারপর অ্যাজ ইউজুয়াল ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। এক্সাম্পল প্র্যাকটিস করি। আমি দুপুরে খাবার খাইনি, বাক্যটা দেখেই বোঝা যাচ্ছে খাইনি অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমান। তো সাবজেক্ট আমার আই, তারপরে কি বসে, আই এর পর হ্যাভ, তারপর কি বসবে, নট, আই হ্যাভ নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, খাওয়া ইংলিশ কি, ইটেন, আর দুপুরের খাবারকে কি বলি, লাঞ্চ। তাহলে এই হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স কনস্ট্রাক্ট করা, যেটা খুবই সহজ। জাস্ট হ্যাজ বা হ্যাভের পর একটা নট বসে যাচ্ছে। তারা আজ বিদ্যালয়ে যায়নি, অর্থাৎ ঘটনাটা আজকেই ঘটেছে, ফল এখনও বর্তমান। দে সাবজেক্ট, তারপর দের পরে প্লুরালের জন্য বসবে হ্যাভ, তারপর যায়নি তাই নট, আর যাওয়া ইংলিশ কি, গো, কিন্তু তার থার্ড ফর্ম বসবে অর্থাৎ গন। দে হ্যাভ নট গন টু দ্য স্কুল, তারা আজকে বিদ্যালয়ে যায়নি। তাহলে এইভাবে এই রুলের সাহায্যে আমরা সহজেই নেগেটিভ সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবো। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য শিখব। এবার প্রশ্নবোধক বাক্যেরও পজিটিভ আর নেগেটিভ হয়। প্রথমে শুরু করি পজিটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক প্রশ্ন কিভাবে লিখব। প্রশ্ন লিখতে গেলে কিছুই না, জাস্ট এই হ্যাভ আর হ্যাজটা সামনে চলে আসছে, তারপর বসছে সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটাই হ্যাঁ বাচক প্রশ্ন তৈরি করার তোমার স্ট্রাকচার। তো প্রথমে আমি এক্সাম্পল দিয়ে রেখেছি, তুমি কি বইটি পড়েছো, তাহলে এখানে তুমির সাথে কি আসছে, হ্যাভ, তাহলে হ্যাভ, তারপরে আমার কি বলেছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে আমার কে পড়েছে না ইউ। এবার তারপরেই আসবে ভার্বের থার্ড ফর্ম,
আবার পড়া ইংলিশ হলো রিড, আর রিডের থার্ড ফর্ম হলো রিড। রিড, রেড, রিড। তাহলে হ্যাভ ইউ রিড, অবজেক্ট কি? বইটি, দ্য বুক। তাহলে এটাই হয়ে গেল আমার পজিটিভ সেন্টেন্স, মানে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কনস্ট্রাক্ট করা। তারপর আরেকটা লিখি, সে কি কাজটি করেছে? তাহলে এখানে সে সিঙ্গুলার, তাই বসে যাচ্ছে কি? হ্যাজ। তারপর হ্যাজ সাবজেক্টকে শি, হ্যাজ শি। কাজ করা ইংলিশ ভার্বটা কি? ডু, আর ডু এর থার্ড ফর্ম ডান। হ্যাজ শি ডান দ্য, অবজেক্ট কি? ওয়ার্ক। তাহলে এই হয়ে গেল আমার পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কনস্ট্রাক্ট করা। এবার আমরা শিখব কি করে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা লিখতে পারি। কিছুই না, জাস্ট আমার কি বসে যায়? হ্যাজ বা হ্যাজের, হ্যাভ আর হ্যাজের পরে আমি কি বসিয়ে দেব? একটা নট, বা কখনো কখনো শুনতে ভালো লাগার জন্য অনেকে সাবজেক্টের পরেও নট বসায়। ঠিক আছে, তাহলে এটাকে আমি নেগেটিভ কোশ্চেন বানিয়ে দিই। তুমি কি গল্পের বইটি পড়োনি? তাহলে এটা নাবাচক প্রশ্ন হয়ে যাচ্ছে। আর সে কি কাজটি করেনি? তাহলে এটাও একটা কি হয়ে যাচ্ছে? নাবাচক প্রশ্ন। তো এখানে যদি আমি লিখি তাহলে কি হয়? হ্যাভ ইউ নট, যদি আমি সাবজেক্টের পরে নট ভাবি, রেড দ্য বুক। বা অনেকে এভাবেও লিখতে পারি, হ্যাভেন্ট ইউ, তাই তো? হ্যাভের পর নটটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখে হ্যাভেন্ট ইউ রিড দ্য বুক। তো এইভাবে করে আমরা দুই পদ্ধতিতে কি করতে পারি? নাবাচক প্রশ্ন লিখতে পারি। এটাও বলে দিই, হ্যাজ শি নট ডান দ্য ওয়ার্ক, বা এইভাবেও লিখতে পারি, হ্যাজন্ট শি ডান দ্য ওয়ার্ক। তাহলে এই দুই পদ্ধতিতে আমরা কি তৈরি করতে পারি? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কমপ্লিট করতে পারি, কনস্ট্রাক্ট করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবার আমরা WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স কনস্ট্রাক্ট করা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হোয়াট ইজ WH ওয়ার্ড? WH ওয়ার্ড অর্থাৎ হোয়াট, হু, ওয়েন, ওয়্যার, এবং এই প্রত্যেকটার মানে এবং প্রত্যেকটার মোটামুটি একটা করে এক্সাম্পল PDF-এ দেওয়া থাকবে, তো সেখান থেকে আরামসে প্র্যাকটিস করে নিতে পারবে। তো এখন আমি এটাকে এক্সপ্লেন করছি। তো WH ওয়ার্ড দিয়ে পজিটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য লেখার স্ট্রাকচারটা কি? সিম্পল। ফার্স্টে WH ওয়ার্ড বসে যায়, তারপর কি বসে? হ্যাভ বা হ্যাজ, তারপর সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, এবং তারপর একটা কোশ্চেন। তো এরকম আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি, সে কখন বাড়ি ফিরেছে। তাহলে আমি এখানে আমার WH ওয়ার্ড কোনটা? কখন। কখনকে ইংলিশে কি বলে? ওয়েন। লিখলাম ওয়েন, তারপর আমার শের সাথে কি বসে? হ্যাজ। তাহলে ওয়েন হ্যাজ, তারপর সাবজেক্ট কি? সে, অর্থাৎ হি বা শি, যাই হোক। ওয়েন হ্যাজ হি, আর বাড়ি ফেরা ইংলিশ হলো রিটার্ন, কিন্তু আমরা রিটার্নের কি বসাবো? থার্ড ফর্ম। তাহলে ওয়েন হ্যাজ হি রিটার্নড হোম। অবজেক্ট লিখে দিলাম, কোশ্চেন কনস্ট্রাক্ট হয়ে গেল। এইবার একইভাবে তোমরা কোথায় গিয়েছো বা গেছো, তাহলে WH ওয়ার্ড আমার কোথায়। তাহলে কোথায়ের হচ্ছে গিয়ে ওয়্যার, WH ওয়ার্ড ওয়্যার। এবার তোমরা সাথে ডেফিনেটলি বসে কি? হ্যাভ। তো ওয়্যার হ্যাভ ইউ, সাবজেক্ট ইউ বসে গেল। গেছো ইংলিশ কি? গো, কিন্তু গো বসবে না, গো এর থার্ড ফর্ম
গন এবং একটা কোশ্চেন। তাহলে WH ওয়ার্ড দিয়ে পজিটিভ কোশ্চেন কনস্ট্রাক্ট করা হয়ে গেল। ওয়্যার হ্যাভ ইউ গন, রুল ফলো করে স্ট্রাকচারটা মনে রেখে সহজেই হয়ে গেল। এবার যদি না বাচক করি তাহলে কি হবে? না বাচকের ক্ষেত্রে অনেকে বা শুনতে সুবিধার জন্য আমরা নটটাকে হ্যাভ বা হ্যাজের পরেও বসাই বা সাবজেক্টের পরেও অনেক ক্ষেত্রে বসে বা। তো একটাকে হ্যাজ হ্যাভের পরে বসিয়ে করছি, একটাকে হ্যাজ সাবজেক্টের পরে বসিয়ে লিখছি। তাহলে সে কখন বাড়ি ফেরেন, তো সেটা যদি লিখি তাহলে when hasn't he returned home, সব রুল সেম, জাস্ট একটা হ্যাজের পর নট বসে গেল। কিন্তু এবার তোমরা কোথায় যাওনি, এখানে আমরা কোথায় বসেছি? সাবজেক্টের পরে। where have you not gone? ওকে, তো এই দুটো হিসাবেই আমরা WH ওয়ার্ড দিয়ে নেগেটিভ সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি। তো এখানে আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাসটা শেষ করছি। এর রুলস, স্ট্রাকচার, এক্সাম্পল নিচে ডিসক্রিপশন বক্সে PDF আকারে দেওয়া আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।